লাইভটা স্টার্ট হয়ে গেছে। আমার সাথে এতক্ষণ ইউটিউবে অনেকে ছিল, আবার আমি ফেসবুকে লাইভে অন হয়েছি। আজকে তোমাদেরকে একটাই গল্প শোনাবো, সেটা একটা রেলওয়ে স্টেশনের ভুতুরে গল্প। সেটা আমার তো দারুণ ভয় লেগেছে। আর যারা আমাকে ইউটিউবে মিস করেছো তাদের জন্য বলে দিই, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, ওই চ্যানেলে আমি এতক্ষণ ইউটিউবে লাইভে ছিলাম, যেখানে আমি একটা পারিবারিক কিডন্যাপিং এর ঘটনা আজকে শেয়ার করেছি। ভূতের গল্প বলিনি, কিন্তু ট্রাস্ট মি, বাড়ির লোক এত মারাত্মক হতে পারে এইরকম একটা কিডন্যাপিং এর স্টোরি, যেটা কিন্তু একটা ভূতের গল্পের থেকেও মারাত্মক এক্সপিরিয়েন্স বা একটা শিহরণ জায়গায় আমাদের মনে। তো যারা মিস করে গেছো তারা ওখানে গিয়ে একটা কিডন্যাপিং এর গল্প আর একটা সুন্দর মিষ্টি গোপালের গল্প আছে, তোমরা যাদের শুনতে পারো। আর এখানে আমি এখন ভূতের গল্পটা শেয়ার করব। আচ্ছা, গার্গী মুখার্জি লিখছে হ্যালো। ওকে, একটু বলে দিই, গার্গী আমাদের সাথে জয়েন করেছে। কালকে শুরু হচ্ছে গার্গীর গ্র্যান্ড এক্সিবিশন নক্ষত্র ব্যাংকোয়েটে বর্ধমানে, আর আমি থাকছি বর্ধমানে কালকে দুপুরবেলা 2টো থেকে মোটামুটি 4টে সাড়ে 4টে পর্যন্ত নক্ষত্র ব্যাংকোয়েটে। তোমরা যদি বর্ধমান থেকে কেউ আমাকে শুনছো এবং তোমরা যদি চাও আমার সাথে, তোমরা ডাইরেক্ট ওখানে এসে একবার দেখা করতেই পারো। আর তাছাড়াও দুপুরবেলা অ্যারাউন্ড 3টে থেকে 3:30 এরকম সময়ে হয়তো আমি একবার লাইভেও আসবো, তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো ওখানে যে সেলাররা রয়েছেন তাদের সাথে, এবং তাদের কালেকশনও টুকটাক দেখাবো। জাস্ট এনজয় করতে পারবে তোমরা একটা লাইভ সেশন। তো তোমরা যদি কেউ ফ্রি থাকো 3টে থেকে 3:30, তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারো, লাইভ জয়েন করতে পারো এবং এনজয় করতে পারো। আদারওয়াইজ আমার সাথে কেউ দেখা করতে চাইলে বর্ধমান থেকে যারা শুনছো, আবারও বলছি 2টো থেকে 4:30 মধ্যে তোমরা চলে আসতে পারো। আমি থাকবো নক্ষত্র ব্যাংকোয়েটে। ওকে, আচ্ছা। অর্পিতা লিখছে, অর্পিতা কর্মকার লিখছে ইউটিউবে লাইভটা মিস হয়ে গেছে। ঠিক আছে, পরে শুনে নিস। একটা ভীষণ ইন্টারেস্টিং স্টোরি বলেছি, একটা কিডন্যাপিং এর গল্প বলেছি, ওটা শুনে নিস। আচ্ছা, আস্তে আস্তে অনেকেই জয়েন করে গেছে। আমি একটু চটপট করে বলে ফেলি। এখন এই মুহূর্তে আমি যেটা পরে রয়েছি সেটা একটা অসাধারণ একদম সিল্ক, এটা হচ্ছে অরিজিনাল একদম সিল্ক মার্ক দেওয়া সিল্ক, যেটা হচ্ছে একটা মঙ্গলগিরি সিল্ক। এত সফট, একদম বাটারলি একটা আমার যে অনুভূতিটা সেটা একদম বাটারলি একটা অনুভূতি। এটা আজকে আমাকে পাঠিয়েছে হচ্ছে গার্গী চক্রবর্তী। গার্গী চক্রবর্তী আমাকে পাঠিয়েছে এই অসম্ভব সুন্দর এই মঙ্গলগিরি সিল্কটা, যেটা দেখতে পাচ্ছ পুরো বডিটা এক কালারে যাচ্ছে এবং চওড়া পাড় যাচ্ছে, নিচটাতে পুরো টেম্পল পাড় যাচ্ছে এরকম, ওপরেও পুরো সরু, বাট পুরো শাড়িটাতে টেম্পল পাড় যাচ্ছে। একটু শাড়িটার ডিটেলসটা দিই। আচ্ছা, এটা হচ্ছে এটার ব্লাউজ পিস। এটা একদম একই রকমের ব্লাউজ পিসটা আছে, যদি কেউ চায় তো এটা বানাতে পারে। তো এই যে শাড়িটা আমি এখন পরে রয়েছি, এটা অরিজিনাল মঙ্গলগিরি আছে, এটা সিল্ক মার্ক দেওয়া আছে, সেই কারণে এটার প্রাইস হচ্ছে 3399, 3399 টাকা। এটা যদি কেউ সিল্ক মার্ক ছাড়া নেয়, গভর্নমেন্টের সিল্ক মার্ক ছাড়া নেয়, সেম কোয়ালিটি সেম জিনিসই পাবে। সিল্ক মার্ক দেওয়া থাকলে সেক্ষেত্রে এটার প্রাইস যাবে 3399। সিল্ক মার্ক ছাড়া নিলে এটার প্রাইস যাবে হচ্ছে 2000। ওকে, 1999। সো এটার প্রাইস যাবে 2000। একদম সেম জিনিসই হবে, কোনো ডিফারেন্স থাকবে না। সিল্ক মার্ক দিলে ওটার প্রাইসটা বেশি পড়ে যায়। ঠিক আছে, তো এটা সিল্ক মার্ক দেওয়া এবং সিল্ক মার্ক ছাড়া নিলেও সেই 2000, বাট মেটেরিয়াল পুরো সেম পাওয়া যাবে। ওর কাছে কিন্তু মঙ্গলগিরির ফার্স্ট কপিও অ্যাভেলেবেল রয়েছে, এবং অরিজিনাল এবং ফার্স্ট কপি দুটোরই কিন্তু 18টা করে কালার অপশন ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে। হিউজ কালেকশন। তো যদি কেউ প্রেফার করো তোমরা যেতে পারো ওর কাছে, তোমরা দেখে নিতে পারো ওর কালেকশন। যদি কেউ এটার ফার্স্ট কপি নেয় সেটার প্রাইসটা যাবে হচ্ছে 1599, 1599। এটার অরিজিনাল সিল্ক মার্ক দেওয়াটা নিলে 3399, যেটা আমি এখন পরে রয়েছি। একদম সফট, এর থেকে সফট কি হয় আমি বলে বোঝাতে পারবো না। দেখো মেটেরিয়াল তো জাস্ট দেখো, এতটাই সফট জিনিসটা। ঠিক আছে, এটা একদম অরিজিনাল সিল্ক আছে। এটা যদি কেউ সিল্ক মার্ক ছাড়া নিচ্ছে তো 2000, আর এটার ফার্স্ট কপিতে যদি কেউ স্কিপ করে তাহলে সেটাও অ্যাভেলেবেল আছে, সেটার প্রাইস আছে 1599। এবং গার্গীর কাছে প্রত্যেকটা কেনাকাটাতে কিন্তু থাকছে গিফটস অল ওভার ইন্ডিয়াতে থাকছে ফ্রি শিপিং। ঠিক আছে, তো তোমরা যারা চাও গার্গীর সাথে চটপট যোগাযোগ করবে। আরও একটা শাড়ি যেটা আমি দেখাবো, জাস্ট দেখাবো, কারণ এই শাড়িটা আমাকে বলে দিয়েছে যেটা তুমি অষ্টমীর দিন পরবে, এটা তোমাকে স্পেশালি আমরা গিফট করলাম।
এই শাড়িটা জাস্ট দেখো, আমি এটা তোমাদেরকে না শেয়ার করে পারলাম না, মানে ভাবলাম যে দেখাবো না, ভাবলাম যে অষ্টমীর দিনই দেখাবো, কিন্তু দেখলাম না, এটা আর করা যাবে না, এটা না ইনসাফি হয়ে যাবে আমার ভিউয়ার্সদের সাথে। তোমরা যারা ভাবছো অষ্টমীতে এরকম একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করবে, তারা ডেফিনেটলি এরকম একটা কালেকশন দেখে নিতে পারো। এটা যাচ্ছে আঁচলটা, আর এটা যাচ্ছে শাড়িটার ফুল বডিটা, ফুল বডিটা যাচ্ছে এটা, এটা হোয়াইট আর রেড এর কম্বিনেশনে আছে। এটা দেখো, এটা যাচ্ছে হচ্ছে এটার আঁচল পাটটা। তো এটা একটা রেড হোয়াইট কম্বিনেশনের শাড়ি, এটা গার্গি নিজে ডিজাইন করা, এবং এটা বেনারসি আছে তোমার রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 1899, এটার প্রাইস যাচ্ছে 1899। এটা কিন্তু রেড হোয়াইট ছাড়াও অন্যান্য আরো প্রচুর কম্বিনেশনে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি 1899-এ একটা দারুণ কালেকশন। এটার ব্লাউজ পিস যাচ্ছে এটা, এটার ব্লাউজ পিস যাচ্ছে এটা, অসাধারণ একটা শাড়ি, আমার ব্লাউজ পিসটাও খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা যাচ্ছে, আর একদম অষ্টমী স্পেশাল, মানে অষ্টমী স্পেশাল এটা, হ্যাঁ একদম অষ্টমীর জন্য পারফেক্ট একটা জিনিস। তো যদি কেউ চাও এরকম রেড হোয়াইট কম্বিনেশন, আমরা পুজোর সময় সবাই কম বেশি চাই, রাইট? তো তোমরা কিন্তু এরকম একটা কম্বিনেশন, মানে এরকম কম্বিনেশনের এই শাড়ি কিংবা এটার ডিফারেন্ট কম্বিনেশনও অনেক পেয়ে যাবে গার্গির কাছে, তোমরা দেখে নিতে পারো। তো দুটো শাড়ি অসাধারণ। এটা হচ্ছে আমি বলবো যে রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো, বা তুমি কোনো অকেশনে যাচ্ছ বা কোনো এথনিক ডে সেলিব্রেশনের জন্য খুব ভালো যাবে। আর যদি কেউ মনে করো যে একদম রেড অ্যান্ড হোয়াইট পরতেই হবে বিয়ে বাড়িতে, কিংবা হতে পারে তোমার অষ্টমী স্পেশাল লুক ক্রিয়েট করার জন্য, তাহলে তো চোখ বন্ধ করে ওই শাড়িটা নেওয়া যেতে পারে, অসাধারণ। এবং সব থেকে বড় কথা হচ্ছে গার্গির কাছে কিন্তু প্রত্যেকটা কেনাকাটার ওপর থাকছে গিফটস গিফটস গিফটস। সো শুধুমাত্র তোমরা যে শাড়িটা পাবে তা না, তার সাথে যে কোনো পারচেজে কিন্তু গিফটও পেয়ে যাবে। সো ডেফিনেটলি দেরি না করে চটপট করে তোমরা ওর কাছ থেকে এটা কালেক্ট করবে। নাম্বারটা বলে দিচ্ছি 7595999708, 7595999708, এটা হচ্ছে গার্গির নাম্বার। তো তোমরা ডেফিনেটলি গার্গিকে যোগাযোগ করে নিও। আর আমাদের এবং বৃত্তের বাইরে পত্রিকা, যেটা সত্যিভূতের গল্পের শারদিয়া পত্রিকা, তোমরা জানো প্রত্যেক বছর প্রকাশিত হয়, এবছরও অলরেডি হার্ড কপি হাতে চলে এসেছে। এটার প্রাইস হচ্ছে 600, এবং এটা অল ওভার ইন্ডিয়াতে থাকছে ফ্রি শিপিং, 600 টাকা ইনক্লুডিং শিপিং। সো এখনো যারা বুক করনি, যারা প্রি বুকিং করেছো অলরেডি তারা পেয়ে যাবে, যারা এখনো বুকিং করনি তারা মানে যদি অনলাইনে বুক করতে চাও তাহলে আমাকে যোগাযোগ করতে পারো 8240840618 এ তোমরা এইটা বুক করে নিতে পারো, 8240840618। আমি তোমাদেরকে বুকিং ডিটেলস দিয়ে দেবো। আর তাছাড়া যদি কেউ কলেজ স্ট্রিটে অলরেডি আজকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, কেউ যদি মনে করো কলেজ স্ট্রিট থেকে এটা কালেক্ট করে নেবে, তাহলে কলেজ স্ট্রিটে কালকে থেকে এটা অ্যাভেলেবেল থাকবে, তোমরা কলেজ স্ট্রিট থেকেও এবং বৃত্তের বাইরে সত্যিভূতের গল্পের শারদিয়া পত্রিকা কালেক্ট করে নিতে পারো। এটার প্রাইস হচ্ছে 600, সেটা ইনক্লুডিং শিপিং। এটা হচ্ছে অনলাইনে কালেক্ট করলে, আর যদি কেউ ডাইরেক্ট কলেজ স্ট্রিট থেকে নিতে দাও, তোমরা কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? সো এবারে একটা গল্প বলবো, আর তারপরে আমি যাব। আচ্ছা, ও আচ্ছা, কেনাকাটায় কিন্তু থাকছে গোল্ড অ্যান্ড সিলভার গিফট, তাছাড়া আরো অনেক কিছু গিফট। তো একদম দেরি না করে তোমরা তাড়াতাড়ি সবাই মিলে আমাকে পিং করো, যোগাযোগ করো। এই বাবা, এই লুটে নাও, লুটে নাও, জাস্ট লুটে নাও। গার্গি কি সব বলছে, সিলভার গোল্ড গিফট করছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, শাড়ি কিনে যদি গোল্ড পাওয়া যায়, সিলভার পাওয়া যায়, তাহলে এর থেকে বেশি কি চাই? জানো, হ্যাঁ এটা তো একটা দারুণ ব্যাপার, দারুণ অফার্স দিচ্ছে ও। এক্স্যাক্টলি, সামনে অনেকের বিয়ে আছে, তো বিয়ের বাড়ির যারা কেনাকাটা করবে, মনে করছো গিফট আইটেমের জন্য হতে পারে, বিয়ের জন্য আমরা কিনি না, মানে ওদের বা তত্ত্বের জন্য শাড়ি টাড়ি, তো সবকিছুর সাথেই থাকছে কিন্তু ফ্রি গিফটস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গিফট কেনাকাটার সাথে ইন্ডিভিজুয়াল প্রাইসের উপরে থাকছে কিন্তু গিফটস। তো দেরি না করে চটপট ওকে যোগাযোগ করো। খুব সুন্দর লাগছে তোমাকে শ্রেয়া দি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কে লিখছে? সোনানকি ঘোষ। আচ্ছা, শম্পা আচারিয়া লিখছে, হাই শ্রেয়া, চলে এসছি, হ্যালো, অনেকদিন পর লাইভে এলাম। পাখি দাস লিখছে, আচ্ছা দিদি তোমার দুই গোপাল কোন বাড়ি আছে? এখানে আছে, মার কাছে আছে। বেশ, আমি একটা ভূতের গল্প বলবো, তারপরে আজকে তো অনেক দেরি হয়ে গেছে, এমনিতেও আর দেরি করছি না, বাকি তোমাদের সাথে আবার পরে অন্যদিন আবার সানডেতে গল্প করবো, ঠিক আছে? আচ্ছা, অনলাইন কেনা যাবে দেবজানি ব্যানার্জি? হ্যাঁ, অনলাইনেই কেনা যাবে। ওর কাছ থেকে আমি ওর কন্ট্যাক্ট ডিটেলসটা আমি আবারও বলে দিচ্ছি, 7595999708, এই নাম্বারে ওর সাথে যোগাযোগ করলে অনলাইনেই ওর কাছ থেকে সমস্ত কিছু পারচেস করা যাবে, ঠিক আছে? বা ওর ডিটেলসটা, ও কন্ট্যাক্টটা বোধহয় নাম্বারটা শেয়ারও করলো, একটু ওর কমেন্টটা দেখে নাও, কমেন্ট থেকে নাম্বারটা নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে।
আচ্ছা, এইবার যে ঘটনাটা আমি বলবো এটা একটা রেলওয়ে স্টেশনের ভৌতিক ঘটনা। এটা সৌরদীপ আমাকে পাঠিয়েছে। তো সৌরদীপ তো এমনি রেলের ইঞ্জিনিয়ার, আমি তো আগে ওর গল্প কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। তো স্বাভাবিকভাবে ওর আরেকজন কলিগের থেকে ওই স্টোরিটা কালেক্ট করে দিয়েছে। তো ওর যে কলিগের কথা আমি এখন বলছি তার নাম হচ্ছে, মানে তার ভালো নামটাও জানে না, ও ডাকে লালটুদা বলে। তো লালটুদা এখন উনি গভর্নমেন্ট সার্ভিস করেন, কিন্তু আগে লালটুদা তখনও পর্যন্ত সরকারি চাকরি পায়নি। উনি তখন ওই তোমার মানে প্রাইভেট কোনো কোম্পানিতে আর কি রেলওয়ে লাইন সেট আপের কোনো একটা কাজে উনি নিযুক্ত হয়েছিলেন, এবং সেই সময় প্রচুর ভেতরে ভেতরে প্রত্যন্ত জায়গাতে ওনার সেই কন্ট্রাকচুয়ালি ওনাকে যেতে হতো, কাজ করতে যেতে হতো। তো একবার আসানসোল থেকে প্রায় 16 কিলোমিটার ভেতরে, মানে যে লোকেশনটা নিয়ার বাই গ্রাম হচ্ছে 6 কিলোমিটার, মানে 6 কিলোমিটারের আগে কোনো নিয়ারেস্ট একটা ভিলেজ পর্যন্ত নেই। সেখানে শুধুমাত্র একটা রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে ট্র্যাক চলে গেছে। ওটা কোনো স্টেশনও নয়, ইনফ্যাক্ট সরি আমি ভুল বলছিলাম, রেলওয়ে স্টেশনও নয়, ওটা একটা রেলওয়ে ট্র্যাক চলে গেছে। তার পাশে শুধু একটা গার্ড হাউস আছে। অনেক সময় দেখবে আমরা এরকম যখন একটা মানে যাই, মানে দূরপাল্লার কোনো ট্রেনে করে এক একটা স্টেশনের মধ্যে অনেকটা করে ডিস্টেন্স, এবং ওই অতটা লম্বা জায়গাতে দেখবে মাঝখানে অনেকটা জঙ্গল জঙ্গল এরিয়া, সেখানে কোনো বসতি নেই, কিচ্ছু নেই, পুরো একদম ঘন জঙ্গল। সেখানে হয়তো শুধু একটা গার্ড হাউস দাঁড়িয়ে রয়েছে, আশপাশে কিন্তু কোথাও কিচ্ছু নেই। তো সেরকমই মানে আসানসোল থেকে প্রায় 16 কিলোমিটার ভেতরে ওই জায়গাটা, যে জায়গাটার এক্স্যাক্টলি তুমি যদি জিজ্ঞাসা করো কোনো নামও বলা যাবে না, মানে ওই একটা নিয়ার বাই গ্রামের নাম বলতে হবে তোমাকে, এক্স্যাক্ট লোকেশনটার কোনো নামও নেই সেই অর্থে। সেখানে শুধু একটা গার্ড হাউস আছে। সেখানে একজন বিহারি ভদ্রলোক বহু বছর ধরে উনি ওখানে পোস্টেড রয়েছে, মানে পেটের দায়ে ওনাকে করতে হয় আর কি, কোনো অ্যামিনিটিস নেই, কোনো ফেসিলিটিস কিছু নেই, ওখানে ওনাকে থাকতে হয়, এবং ওই দিনের মধ্যে 2-3টে ট্রেন পাস করে, তো সেগুলোকে আর কি ওনাকে সিগন্যাল দিতে হয়, এটুকুই ওনার কাজ। আর ওখানে ওনার সিস্টেমটা কিরকম, যেহেতু নিয়ার বাই কিছু নেই, ওখানে প্রত্যেকটি সকালবেলা একটা মালগাড়ি আসে, সেই মালগাড়ির লোকো পাইলটের সাথে ওনার একটা মানে টার্মস ফিক্স করা রয়েছে। ওই লোকো পাইলট কি করে, ওনার যে মান্থলি রসদটা বা যেটা যেটা ওনার লাগে সেটা ওনাকে নিয়ে মানে এসে দেয়, এবং ওর বদলে উনি ওকে টাকা দিয়ে দেন, মানে যেটা লাগে উনি বলে দিলে সেই লোকো পাইলট নিয়ে চলে আসে, এবং ওইখানে ওনাকে থেমে ওনাকে ওটা দিয়ে তারপরে যায়। তো এইভাবে ওদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়, মানে ওখানে কিচ্ছু নেই বলতে গেলে, মানে কোনো ফ্যাসিলিটিস নেই, কিচ্ছু নেই। আর ওনার প্রচন্ড বই পড়ার নেশা। তো ওই ভদ্রলোক শুধু সন্ধ্যের পর থেকে বসে বসে নিজের মতো নিজে বই পড়েন, ওই লিট্টি ফিট্টি বানিয়ে ওইসব খেয়ে থাকেন উনি মূলত। তো এইভাবে উনি কোনোভাবে অ্যাডজাস্ট করে রয়েছেন। এছাড়া ওই গার্ড হাউসের অবস্থাও খুবই খারাপ। তো যাই হোক, এবার ওনাকে পাঠানো হয়েছিল হচ্ছে একটা প্রজেক্টে, গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে। লালটুদা গেছিল ওখানে, বলেছিল গার্ড হাউসেই তোমার মানে থাকার ব্যবস্থা করা হবে, ওই গার্ডের সাথেই তুমি থাকবে। ওনার 1 সপ্তাহ ওনাকে টাইম দেওয়া হয়েছিল। 1 সপ্তাহের মধ্যে ওখানে কিছু ম্যাপিং করতে হবে, সেই ম্যাপিং করে ডেটাবেসটা ওনাকে দিতে হবে হচ্ছে, তোমার ডাটাবেসটা তোমার যাবে হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে, এবং ব্যাস ওনার ওয়ার্ক পার্টটা ওখানেই ডান। মানে ওইখানে জাস্ট মানে ওই যে ডিজাইন ইঞ্জিনিয়ার আছেন তার হাতে ম্যাপিং করে ওটাকে হ্যান্ড ওভার করে দিতে হবে, এবং 1 সপ্তাহের মধ্যে কাজটা করতে হবে। তো যথারীতি লালটুদা প্রথম তো আসানসোলে গিয়ে নামলেন, এবার সেখান থেকে গাড়ি করে উনাকে বাকিটা রাস্তা নিয়ে যাওয়া হলো। তো যখন যাচ্ছেন স্টেশন মাস্টার তার আগেই উনাকে একবার ওয়ার্ন করলেন যে যেখানে যাচ্ছেন বাবা জায়গাটা একদম ভালো না, রাত বিরেতে সেরকম কোথাও বেরোবেন না, আর গার্ডের সাথে তার কথা শুনে একটু চলবেন, কেননা উনি তো বহু বছর ধরে ওখানে আছেন, উনার কথার কিন্তু অবাধ্য হবেন না, মানে জায়গাটা কিন্তু মোটেই সুবিধার না। তো যাই হোক, লালটুদা তো গুরুত্ব দেয়নি, একটা ইয়াং ছেলে তখন যাচ্ছে একটা প্রজেক্টের কাজে নতুন উদ্যমে, তো উনি চলে গেছেন। গিয়ে দেখছে সত্যি গার্ডটা যে কি কষ্টে থাকে, মানে ওখানে ওই একজনই ডিউটি করে, ওই মাঝে মাঝে ট্রেন এলে সিগন্যাল দেখানো ছাড়া ওনার আর কোনো কাজও নেই সেই অর্থে। কিন্তু ওই যে পেটের দায়ে মানুষ সরকারি চাকরি ছেড়ে দিয়ে কি আর চলে যাবে, যেখানে পোস্টিং হোক না কেন ওনাকে থাকতেও হয়, করতেও হয়, খুব একটা বাড়িতেও যান না, ছুটি ছাটাও নেন না। তো গার্ডটা ওনাকে দেখে বেশ খুশি হয়েছে যে যাক, মানে অন্তত 2-1 দিনের জন্য হলেও, 1 সপ্তাহখানেক হলেও আমরা একটুখানি নিজেদের মধ্যে কথা বলার একটা লোক তো পাওয়া যাবে, একটু নিজেরা কিছু গল্প টল্প করতে পারবো। তো গার্ডটা এমনিতে খুব খুশি হয় লালটুদাকে দেখে। এবার কথাবার্তা বলার পর লালটুদাকে গার্ডটা একটাই কথা হঠাৎ করে বললো যে আপনি খাওয়া দাওয়া করে নেবেন রাত্রিবেলা, দিয়ে শুতে চলে যাবো আমরা দুজনে। রাত্রিবেলা যদি কোনো ট্রেনের আওয়াজ পান আপনার ওঠার দরকার নেই, আপনি কিন্তু উঠবেন না। তো লালটুদা বলে প্রথমে যে
কেন, মানে উনি একটু অসন্তুষ্ট হয়েছিলেন যে তাহলে কি গার্ড নিজের জবটা ঠিক মতো করে না, মানে রাতে আবার কষ্ট করে উঠে সিগন্যাল দিতে দেখাতে হবে বলে উঠতে চাইছে না বা এরকম কিছু। তো প্রথম দিনকে ঠিক 12:05 বাজে হঠাৎ করে একটা ট্রেনের আওয়াজ আসছে। তো সঙ্গে সঙ্গে লালটুদার ঘুমটা ভেঙে গেছে, লালটুদা তাড়াতাড়ি করে উঠে গার্ডটাকে এরকম ডাকছে, ডেকে বলছে ও দাদা এই যে ট্রেন আসছে তো উঠুন উঠুন, মানে ওর মতন করে ওর ভাষাতে বলছে আর কি যে উঠো উঠো উঠো। তো উনি না ঘুম চোখেই বলছে সো যাও, মানে শুয়ে পড়ো আর ওঠার দরকার নেই। তো এবার ও ভীষণ বিরক্ত হলো যে কি হলো। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে আপনি কালকে রাতে উঠলেন না, কালকে রাতে তো একটা 12:05 দিকে ট্রেন পাস করলো। তো তখন লালটুদাকে ওই গার্ড বলছে যে শোনো তুমি এখানে যে কদিন থাকবে প্রতিদিনই ঠিক 12টা থেকে 12:05 মধ্যে দেখবে একটা ট্রেনের আওয়াজ পাবে, কিন্তু তুমি উঠবেও না, বাইরে দেখতেও যাবে না, ওটা মানে তোমার যাওয়ার দরকার নেই। তো বলছে কেন? তখন বলছে কিছু না, তোমাকে এত কথা প্রশ্ন করো না, আমি যেটা বলছি তুমি শুধু সেটাই শোনো, তোমাকে বাইরে যেতে হবে না, ওখানে ট্রেন রাত্রেবেলা আমাদের বেরোতে লাগবে না। তো যাই হোক কোনো সদুত্তর দেয়নি। সারাদিন মোটামুটি রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, গল্প টল্প করেছে, ও নিজের ম্যাপিং কাজ করেছে যেটা করার ওর করে টোরে সন্ধ্যেবেলা থেকে এসে আবার ওরকম বই পড়ছিল নিজের মতো, নিজে একটু ওদের মধ্যে নিজেরা একটু গল্প গুজব করছিল যে ও কোন কোম্পানিতে আছে, কি কাদের আন্ডারে প্রজেক্ট করছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এবার সেদিন ঠিক 12:02 বা 3 হবে ও ট্রেনের আওয়াজটা পায়। আর স্বাভাবিকভাবেই উনার কৌতূহল যে কি ব্যাপারটা আমাকে দেখতে হবে, কেন ও যায় না, কেন গার্ড গিয়ে ওখানে ফ্ল্যাট দেখাচ্ছে না। তো সেই জন্য ও না সেদিনকে ডাকেও নি গার্ডকে, ও আস্তে করে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে ওদের ওখানটা পুরো একদম সেই খাঁচার মতন করে না একদম লোহার গ্রিল দিয়ে পুরো জায়গাটা কিন্তু লক করা, যার জন্য ও চট করে চাবি হচ্ছে গার্ডের কাছে, ও খুলে বেরোতে পারছে না। কিন্তু ওই জায়গাটাতে ও বাইরে বারান্দাটাতে মানে ব্যালকনি টাইপের ব্যালকনিটাতে এসে দাঁড়িয়েছে, যেহেতু জঙ্গলের মধ্যে এই জায়গাটা তাই পুরো ব্যালকনিটাও ঘেরা এবং ওই রকম বড় জালি দেওয়া মানে লোহার জালি দিয়ে পুরোটা একদম আটকানো। এবার ও দেখছে একটা ট্রেন আসছে, এবার ট্রেনটা এলো, ট্রেনটা এসে ঠিক ও যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে গেছে, ট্রেনটা থেমে গেল ট্রেনটা ওখানে। এবার ও ভালো করে দেখার চেষ্টা করছে, ওর যতদূর চোখ যাচ্ছে ওর মনে হচ্ছে যেন কোনো লোকো পাইলট নেই, মানে ট্রেনের ভেতরে লোকো পাইলটকেও কিছুতেই দেখতে পাচ্ছে না। এবার দাঁড়িয়ে গেছে ট্রেনটা, ও মানে একদম ব্যালকনির সাইডে এসে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করছে ভালো করে গ্রিলের ভেতর থেকে যে কি হচ্ছে ওখানে কি আছে। এবার ও না হঠাৎ করে মানে মনে হলো কি একটা শোরগোল টাইপের শোনা যাচ্ছে, চিৎকার চেঁচামেচি, মানে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই কেউ এমনি এরকম একটা ব্যাপার, মানে মানুষের মধ্যে একটা উত্তেজনা, মানে কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেকে প্রচন্ড হাইপার হয়ে গেছে, সবাই একটা চেঁচামেচি শোরগোল করতে শুরু করেছে, এরকম প্রচুর মানুষের আওয়াজ আসতে শুরু করলো। আর ও কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে দেখার, কোনো লোকো পাইলটকে দেখতে পাচ্ছে না, আর তার সাথে ওরকম হঠাৎ করে মানুষের শোরগোল আসতে শুরু করেছে। এবার উনি সাহস করে নামতেও পারছে না, এবার ওইখানে ওপরে দাঁড়িয়ে রয়েছে ব্যালকনির, ওখান থেকেই দেখছে। হঠাৎ করে ও যে দৃশ্য দেখে ওখানে গার্ডের মানে ওই গার্ড হাউসের বাইরে একটা লাইট জ্বলছিল, সেই আলোতে পরিষ্কার ভাবে দেখতে পেল যে ট্রেনের বগিগুলো থেকে কতগুলো নরকঙ্কালের মতন কঙ্কাল, পরিষ্কার বুঝতে পারলো কতগুলো নরকঙ্কাল, হয় না মানে কোনো মানুষ ঝাঁপ দিয়ে দিয়ে, যেমন ট্রেন থেকে প্রচুর মানুষ ধরো কোনো কারণে ট্রেনে কোনো বেকায়দা কিছু ঘটে গেছে বা হঠাৎ করে একটা কোনো বিপদ চলে এলে সবাই মিলে যেরকম ছেলেরা ঝাঁপ দিয়ে ট্রেন থেকে নামানামি শুরু করে দেয়, ওরকম যেন মনে হলো। হঠাৎ করে ও আলোতে যতদূর ওর চোখ যায় ও দেখছে ট্রেনের বগিগুলো থেকে সেই প্রচুর নরকঙ্কাল যেন সেই ঝাঁপ দিয়ে দিয়ে নামতে শুরু করেছে, মানে কিছু একটা তালগোল পেকেছে ট্রেনের মধ্যে এবং সবাই ভয়ে ভীত হয়ে সেই ঝাঁপ দিয়ে দিয়ে ট্রেন থেকে নামতে শুরু করেছে। ওই দৃশ্যটা দেখার পরে ও ওইখানেই ব্যালকনিতে পেন্ট হয়ে চিৎকার করে পড়ে গেছে। মানে ও প্রথমে তো লোকো পাইলটকে দেখতে পায়নি এবং তারপরে ওই একটা প্রবল শোরগোল এবং তারপরে ও জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডসে এইটুকুই দেখেছিল যে প্রচুর নরকঙ্কাল বগিগুলো থেকে ঝাঁপ মেরে মেরে নিচের দিকে নামছে। তো এটা দেখার পর ও ওখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলা যখন জ্ঞান ফিরেছে তখন ওকে গার্ডটা বলছে আমি বারণ করেছিলাম তো, বারবার বলেছিলাম যে 12টার সময় কোনো আওয়াজ পেলেও না বাইরে বেরোতে, মানে তোমার কপাল ভালো এবং তোমার প্রচুর এইটা তুমি আমায় রক্ষা করেছো যে তুমি আমার সাহস করে পাকামো করে গেট খুলে বাইরে চলে যাওনি, তুমি ব্যালকনির ভেতরে থেকেই দেখার চেষ্টা করেছো অন্তত পক্ষে, আবার তুমি নিচে নেমে যাওনি। তুমি নিচে নেমে গেলে কালকে যে তুমি কি বা বিপত্তিটা ঘটাতে সেটা ভগবান তিনিই জানেন।
তারপরে উনি বলেন যে 2006 সালে নাকি আসানসোলগামী একটি ট্রেনের ওই মানে ওই যে রেলওয়ে ট্র্যাকটা আছে মাঝখানে, ওই ট্র্যাকটার ওপরেই কোনো একটা জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং তারপর থেকে নাকি মানে যতদিন উনি এখানে আছেন উনিও প্রথম এরকম অনেক অদ্ভুত দৃশ্য দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, এবং তারপর থেকে উনি বুঝে গেছেন উনি ওনার গ্রামের ওখান থেকে সে একজন বাবাকে দেখিয়ে তাবিজ নিয়ে ধারণ করে আছেন। যদি বাইরে না বেরোয়, ওখানে প্রবলেম আছে জেনেও কেউ যদি জোর করে বাইরে বেরিয়ে কোনো প্রবলেমে নিজে পড়তে চায় তো আলাদা কথা, আদারওয়াইজ ভেতরে থাকলে ওই ট্রেনের একটা আওয়াজ আসবে আর কোনো সমস্যা কিছু হবে না। উনি বছরের পর বছর এইভাবে রয়েছেন, রাত্রিবেলা একটা আওয়াজ উনি পান, উনি পুরো টোটালি ইগনোর করে যান। প্রথম কয়েকবার উনি ভয় পেয়েছেন, কিন্তু তারপরে উনি আস্তে আস্তে ধাতস্থ হয়ে গেছেন এবং উনি বুঝে গেছেন যে ওটা একটা মানে ফেক জিনিস, ওটা একটা ইলিউশন মাত্র। তো কাজেই উনি আর বাইরে বেরোন না, উনি দেখেনও না ঘুরে। ঠিক 12টা থেকে 12:05 রমধ্যে প্রত্যেকদিন একটা ট্রেনের আওয়াজ আসে, কিন্তু মানে সেদিনকে ওনাকে বারণ করা সত্ত্বেও উনি বেরোলেন বলে এই ভয়টা পেলেন, আদারওয়াইজ কিচ্ছু হয় না ওখানে। ওই রকম ভাবে উনি বছরের পর বছর রয়েছেন। 2006 সালে ওই রেল অ্যাক্সিডেন্টের পর থেকে এই ঘটনাটা নাকি ঘটে ওরকম। আর ও যেটা বলছে যে আমার জীবনে দেখা এইরকম মারাত্মক অভিজ্ঞতা আমি এর আগে কখনো সঞ্চার করিনি, মানে আমি এর আগে কখনো ভূতে অবধি বিশ্বাস করতাম না, বাট আমার নিজের চোখে দেখা মানে পুরো পরিষ্কার যেন মনে হলো না ওই বগিগুলো থেকে ঝরঝর করে কতগুলো নরকঙ্কাল যেন জাম্প করে 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 নিচে নামতে শুরু করেছে। আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ঘন জঙ্গল, মানে যতটুকু ওই গার্ড হাউসের লাইটটা যাচ্ছে ততটুকু অবধি দেখা যাচ্ছে, মানে ওইটা দেখেই উনি ফেন্ট হয়ে গেছিলেন। একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা, এটা আমাকে সৌরদীপ শেয়ার করেছে, যেটা লালটুদা সৌরদীপকে শেয়ার করেছিল। তো পরবর্তীতে বলে আমি ওখানে তো কাজ শেষ করে আসতে পারলে বাঁচি, লালটুদার 1 সপ্তাহের কাজ, লালটুদা মানে তারপরে বোধহয় 2 দিন আর ছিল কাজ র্যাপ আপ করে ওখান থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি ওখান থেকে চলে আসেন। এবং তারপরে বলে যে প্রাইভেট কোম্পানি ছেড়ে ওই যতদিন আমি গভর্নমেন্ট জব পাইনি ততদিন আমি পারতপক্ষে কোনো প্রত্যন্ত জায়গায় যেতাম না, আর যে যা বলতো আমি বাবা শুনে মেনে চলতাম, আমি আর কখনো পাকামি করতে চাইনি, আমার এত ভয় লেগেছে। আচ্ছা, বাবা কি ভয়ঙ্কর ব্যাপার লিখছে কোয়েলি ভাস্কর, কোয়েলি দিকে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, দেবাঙ্ক ঘোষ মজুমদার লিখছে ভয়ঙ্কর ঘটনা। খুশবু শর্মা ইজ ওয়াচিং। প্রিয়াঙ্কা লিখছে ভয়ঙ্কর ঘটনা বাবা। তো কেমন লাগলো তোমাদের ইনসিডেন্টগুলো আমাকে জানাবে। যারা যারা ইউটিউবটা মিস করে গেছো তাদের জন্য বলে দিচ্ছি, সেখানে একটা ভালো কিডন্যাপিং এর গল্প আর একটা গোপুর গল্প শেয়ার করা আছে, যদি তোমরা কেউ শুনতে চাও শুনতে পারো। কালকে যদি কেউ বর্ধমান থেকে আসো তাহলে আমার সাথে মিট করতে চাইলে মিট করতে পারো। নক্ষত্র ব্যাংকোয়েটে আমি থাকছি 2টো থেকে 4টে পর্যন্ত, আর তাছাড়াও আমি 3টের সময় লাইভে আসবো। তোমরা যদি ফ্রি থাকো তাহলে 3টের সময় আমার সঙ্গে লাইভে জয়েন করতে পারো, সেখানে তোমাদের সাথে আবার একটুখানি আড্ডা মারবো আমি গার্গী, আমরা সবাই মিলে। ওকে, মজুমদার পিঙ্কি লিখছে হ্যালো দি। অর্পিতা কর্মকার লিখছে দেরি হয়ে গেছে, আমি এখন যাওয়ার পথে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, আমি পাচ্ছিলামই না তোমার ইউটিউবে, দেখো পেয়ে যাবে, আমার ভিডিও করা আছে। জয়ন্তী দাস লিখছে ভয়ঙ্কর ঘটনা। গার্গী লিখছে খুব ভয়ের। সোনালী সাহা লিখছে বেশ ভয়ের। সাউন্ড আসছে না কেন পায়েল দি? তোমার প্রবলেম, কারণ বাকি সবাই শুনতে পাচ্ছে যখন, তোমার কোনো প্রবলেম নেই। তোমার লাল শাড়িটা দারুণ লাগছে, সিরাত লিখছে। এই শাড়িটা আমাকে পাঠিয়েছে, আবার একবার আমি চট করে বলে দিচ্ছি, দিয়ে তারপরে আজকের মতো এখানেই লাইভটা শেষ করব। এই যে শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে মঙ্গলগিরি সিল্ক। এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে গার্গী চক্রবর্তী ফ্রম অঙ্গসজ্জা। 7595999708 7595999708 এই নাম্বারে তোমরা গার্গীকে যোগাযোগ করতে পারো। এটা যদি কেউ অরিজিনাল একদম সিল্ক মার্ক দেওয়া শাড়ি মঙ্গলগিরি নাও তাহলে এটার প্রাইস যাবে 3399। যদি কেউ সিল্ক মার্ক ছাড়া অরিজিনাল মঙ্গলগিরি নাও তাহলে যাবে 2000, আর এটার ফার্স্ট কপি ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে। কেউ যদি ফার্স্ট কপি নাও তাহলে হবে 1599। আচ্ছা, ইউটিউবে কখন লাইভে আসো? শম্পা আচারিয়া। আমি ইউটিউবে আগে মানে থার্সডেতে না, আমি আগে ইউটিউবে লাইভে আসি, তারপরে আমি ফেসবুকে আসি, ঠিক আছে? তো ওখানে আমি 9টা থেকে লাইভ করে দিয়েছি অলরেডি, আমার ভিডিওটা আপলোডেড আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, কেয়া ঘোষ লিখছে দিদি বলো হ্যালো। অনেক অনিমা লিখছে কি অনেক ভালো ছিল গল্পটা, অনেক দিন পরে শুনলাম রেলওয়ে স্টেশনের গল্প। থ্যাংক ইউ। পাপিয়া ঘোষ লিখছে থ্যাংক ইউ। ওকে,
হোটেলের ভূতের ঘটনা আছে দিদি, আছে তো, কিন্তু আজকে আর আমার হাতে সময় নেই। হ্যাঁ, আজকে অলরেডি 10:30 বেজে গেছে, কালকে আবার বর্ধমান যাওয়া আছে, তারপরে আমার বাড়িতে কিছু গেস্ট এসছে, তো সব কিছু মিলিয়ে আজকে আর আমার হাতে গল্প বলার সময় নেই। গল্প আজকের মতন এখানেই আমি শেষ করব। আবার তোমাদের সাথে আমার সানডেতে দেখা হচ্ছে, তো সানডেতে অনেক রকমের গল্প নিয়ে আবার চলে আসবো। কাল সানডেতে বলার জন্য অলরেডি আমি প্রিপেয়ার্ড, অনেক ভয়ের গল্প অলরেডি আমার স্টক করে রাখা আছে, তো সেগুলো বলতে হবে, বলে দেবো, ঠিক আছে? দেখি, দারুণ লাগছে লিখছে নেত্রলেখা ঘোষ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, সো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সানডেতে দেখা হচ্ছে, আর কালকেও তোমাদের সাথে আমার লাইভে দেখা হচ্ছে। কালকে দুপুরবেলা 3টের সময় ফ্রি থাকলে ডেফিনেটলি আমাদেরকে জয়েন করো। শুভরাত্রি, শুভরাত্রি।